আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত জানতে চায় বিশ্বের একাধিক দেশ। That officials of the former government মূলত আওয়ামী লীগকে নির্বাচনে আনতে প্রথম চাপ বাড়াচ্ছে দিল্লি। এমনকি বিশ্বের একাধিক দেশের সাথে যোগাযোগ করছে দিল্লির এজেন্টরা। মূলত রাশিয়াকে রাজি করিয়ে বড় ধরনের চাপ প্রয়োগ করতে মরিয়া মোদী সরকার। আওয়ামী লীগ তো পাট গাছ না, আওয়ামী লীগ হলো বট গাছ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছেন বা আওয়ামী লীগকে সহ কি নির্বাচন হচ্ছে? আমরা মনে করি আওয়ামী লীগ বিহীন বা অংশগ্রহণমূলক ছাড়া একটা নির্বাচন এটা কোনো ফল আনবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ কোথায়? তারা যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে? এক কথা, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আগামীতে যে নির্বাচন হবে সেটাও একটি স্বৈরাচারী নির্বাচন, ফ্যাসিস্ট নির্বাচন। এই নির্বাচনকে জনগণ বয়কট করবে, বয়কট করছে। যতভাবেই তারা ক্ষমতায় আসুক না কেন, দেশ বিরোধী শক্তিরা তারা বাংলাদেশে টিকতে পারবে না। বরং দেশের শত্রুদের দমানোর জন্য বাংলাদেশের জাত শত্রু যারা জামাত শিবির, রাজাকার, পাকিস্তান, আলবদর, আল শামস, লালবদর, এরা মনে হয় বিএনপিও এখন এদেরকে দমানোর জন্য আমার তো মনে হয় সবকিছুই হবে। যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাই বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশ যখন অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে তখনই গুঞ্জন উঠেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাতিল হতে যাচ্ছে। এটা আসলে মূল কারণ কি? ডক্টর এস জয়শঙ্কর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন। তিনি যাওয়ার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দেশে এমন অরাজকতার সৃষ্টি হচ্ছে। এর পিছনে নেপথ্যকে কারা এই কাজগুলো করছে? আবার অন্যদিকে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনাকে নির্বাচনের সামনে নিয়ে আসা হচ্ছে, এমনটি দাবি করেছেন ভারত সরকার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো প্রিয় দর্শক, এই ঘটনাগুলোর সত্যতা কতটুকু জানবো আজকের এই ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। it also shows the value ঠিক নির্বাচনের আগেই বড় ধরনের সংকটে পড়ল বাংলাদেশ। আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত জানতে চায় বিশ্বের একাধিক দেশ। that officials of the former government মূলত আওয়ামী লীগকে নির্বাচনে আনতে প্রথম চাপ বাড়াচ্ছে দিল্লি। এমনকি বিশ্বের একাধিক দেশের সাথে যোগাযোগ করছে দিল্লির এজেন্টরা। মূলত রাশিয়াকে রাজি করিয়ে বড় ধরনের চাপ প্রয়োগ করতে মরিয়া মোদী সরকার। এদিকে আওয়ামী লীগকে ফেরাতে দেশে বিদেশে তৎপর দলটির হেভিওয়েট নেতা কর্মীরা, এমনকি শত শত কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে, যারা বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে বার্তা দিচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা এমন প্রশ্ন উঠেছে। তবে সরকার বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে, এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই। বরং দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এমনকি আন্তর্জাতিক মহল ইতিবাচক প্রক্রিয়া দেখাচ্ছে, এমনটাই মনে করছেন অন্তর্বর্তী সরকার। মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছেন। বেশ কিছুদিন আগে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা অডিও বক্তব্যের মাঝে আমি শুনতে পেয়েছিলাম। তিনি স্পষ্টভাবেই বলছিলেন যে সারা বাংলাদেশের 300টি আসনে 300 জন প্রার্থী তাদের প্রস্তুত আছে। তখন অনেকে বলা বলে শুরু করছিল, অনেকে এটা নিয়ে হাসাহাসিও করছে যে এটা কোনো কথা, তারা রাজনৈতিক ময়দানে নামতেই পারতেছে না, তাদের নাকি প্রার্থী প্রস্তুত আছে। আবার অনেকে এইভাবেও কিন্তু কথা বলছেন যে এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার। এরকম একটা দুর্দিনে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপকভাবে কোণঠাসা, যারা অপরাধী তারা তো এই সময় তাদের তো অবস্থা খারাপ হবে, কিন্তু যারা নিরপরাধ তারাও তো ব্যাপক একটা অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। এরকম পরিবেশ পরিস্থিতির মাঝেও এই দলটার 300 আসনে প্রার্থী দেওয়ার মতো রিজার্ভ প্রার্থী থাকে, তাহলে এই দলটার ভিত্তি কত দূর? যারা মাসুদ কামাল সাহেবের একটা সাক্ষাৎকারে যেমন তিনি বলছিলেন, সেটা ব্যাপকভাবে বাংলার মানুষের মুখে মুখে হয়ে গেছিল যে আওয়ামী লীগ তো পাট গাছ না, আওয়ামী লীগ হলো বট গাছ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন। এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি শোনার পর আমি একটু ভাবনায় পড়ছিলাম যে তাহলে কি নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছেন বা আওয়ামী লীগকে সহ কি নির্বাচন হচ্ছে? এ ধরনের প্রশ্ন কিন্তু ছিল, এখনও আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে,
যারা নির্বাচন করবেন তাদের মনোনয়নপত্র দাখিল করছেন, সেটা যাচাই বাছাইয়ের কাজও শেষ। এর মধ্যেই হঠাৎ করে একটা নিউজ, একটা সংবাদ আমার সামনে চলে আসলো, খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বিশ্বাসযোগ্য একজন ব্যক্তির ব্যক্তিগত ফেসবুক কলে তিনি এই সংবাদটা যখন জানালেন, আমি জানি না সত্য কতটুকু মিথ্যা কতটুকু, তবে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরও জানানো উচিত। দেখেন, আমি যার কথা বলতেছিলাম তিনি হলেন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। এইটুকু বলার পরে হয়তো অনেকে তাকে চিনে ফেলছেন। তার নাম হলেও আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তাকে বাংলাদেশের প্রায় মানুষই চেনেন, বিশেষ করে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, রাজনৈতিক খোঁজ খবর রাখেন, তারা চেনেন। আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু, ব্যক্তিগতভাবে বলতে কি মানে মিডিয়াতে যতটুকু আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে, এবং গাজীপুরে তো মানে একটা শিল্পনগরী, সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মের জন্য আছেন। তাদের মুখ থেকেও অনেক কথা শুনছি, তারাও বলছেন যে না, তিনি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ এবং তিনি মানে অসৎ পথে তো নাই, প্লাস তিনি যেটা বলেন মানে তিনি স্বচ্ছভাবে চলাফেরা করেন। সেই হিসাবে তার কথাটার আমি একটু গুরুত্ব রাখলাম। আমি তার ফেসবুক যে তিনি পোস্ট দিয়েছেন, আমি যে ভিডিও করতেছি এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে তিনি এই পোস্টটা দিয়েছেন। তিনি সেখানে যে কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে সেই কথাগুলো জানাবো। তিনি আদৌ কী বোঝাতে চাইছেন আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে সেই পোস্টের কমেন্ট বক্সে মেহেদি হাসান নামে এক ব্যক্তির একটা মন্তব্য পড়ে শোনাই। তিনি লিখছেন, 1966 সালে নৌকা ডুবাইতে পারেনি আইয়ুব খান, 1969 সালে নৌকা ডুবাইতে পারেনি ইয়াহিয়া খান, 1970 সালে নৌকা ডুবাইতে পারে নাই ভুট্টো খান, 1971 সালে নৌকা ডুবাইতে পারেনি টেক্কা খান, 1975 সালে নৌকা ডুবাইতে পারে নাই খন্দকার মোস্তাক ও তার দোসররা। আর এখন 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেধাবী ছাত্রছাত্রীরা নৌকা ডুবাতে পারবে না। নৌকা ডুবানো এত সহজ না, নৌকা একটা কিন্তু মাঝি কোটি কোটি। এই মন্তব্যটাতে সর্বোচ্চ রিয়াক্ট করছে, যার কারণে এই মন্তব্যটা সবার সামনে, এবং আমি আরও অনেক মন্তব্য পড়ছি, এই মন্তব্যটা আপনাদেরকে জানালাম। শেষে যে তিনি কথাটা বলছেন সেই কথার সাথে আমার এই ভিডিওর কন্টেন্টের বিষয়বস্তু মিলে যায়, যার কারণে আমি এই মন্তব্যটা তুলে নিয়ে আসছি যে নৌকা ডোবানো এত সহজ না, নৌকায় একটা কিন্তু মাঝি কোটি কোটি। এই যে মেহেদী হাসানের মন্তব্য, সেটার কিন্তু বাস্তবে প্রতিফলন আমরা এই বাংলাতে দেখতে পাচ্ছি, দেখেছি। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যারা নৌকার মাঝি ছিলেন, যারা নৌকার এই ব্যানারটা সামনে রেখে রাজনীতি করছেন, তারা যখন বাংলাদেশের রাজনীতি থেকে তাদের চলে যেতে বাধ্য করা হলো, বা তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে চলে গেলেন, অনেকে আত্মগোপনে, অনেকে দেশের বাইরে। তারপরে আমরা দেখলাম প্রকৃতপক্ষেই এই নৌকার পক্ষে কথা বলার মানুষের অভাব নাই, আমরা এরকম দেখলাম। কারণ হলো যে এই দলের অনেক মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ, তাদের সুনাম তো আপনাকে গাইতে হবে। আর এই দলটা যখন ক্ষমতায় থাকছে দীর্ঘ 15 বছর 7 মাস 8 মাস, এই দলটা ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বা ছিল, বা এখনও আছে, কিন্তু পাশাপাশি এই দলের অনেক সুনামও আছে, অনেক গ্রহণযোগ্যতাও আছে। সেই দিক থেকে কিন্তু তার মন্তব্যটা একেবারেই অহেতুক না। এখন যদি আমরা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সেই পোস্ট বা তথ্যটি সম্পর্কে আলোচনা করি, দেখেন তিনি লিখেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। তার এই প্রথম লাইনের যে কথাগুলো, এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন তিনি বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে, তার মানে কি এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা কে দিয়েছে? বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে কি এই সরকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে? এই প্রশ্নটা কিন্তু আসে। এবং নিষিদ্ধ তুলে নেওয়ার পরে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে, তার মানে কি ইনক্লুসিভ, যেটা আমরা বুঝতে পারছি যে সকল দলের অংশ। যখন আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা, তখন কিন্তু সকল দলের অংশগ্রহণের বিষয়টা এখানে চলে আসলো। তারপরে তিনি বলছেন আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। তাহলে আমরা যেটা বর্তমানে দেখতেছি যে 26 সালের ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তাহলে কি নির্বাচনটা পেছোচ্ছে? তারিখ পরিবর্তন হচ্ছে। যেহেতু 18ই ফেব্রুয়ারি শোনা যাচ্ছে যে রমজান মাস শুরু হবে, তাহলে ফেব্রুয়ারি মার্চ মানে রোজার ঈদের পরে কি নির্বাচন হবে? এই প্রশ্নটা কিন্তু সামনে আসলো। তারপরে তিনি লিখছেন, দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। মানে দলীয় নেতাকর্মী বলতে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন, আওয়ামী লীগ দলের সেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও কিন্তু তিনি জানালেন। পাশাপাশি তিনি বলছেন, আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি, তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন। এই যে বিষয়টা তিনি বললেন যে তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন। এখন কোন নির্বাচন? এই সরকার থেকে যে ঘোষিত হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের আগে নাকি আপনি মানে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব যে বললেন নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে, অর্থাৎ এই বছরই এপ্রিলে, তাহলে কি এপ্রিলের নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন নাকি 12 নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন? এই প্রশ্নটা কিন্তু আসলো। আচ্ছা, এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটির আমি তথ্যটি আপনাদেরকে দিলাম। এখন আমার মতামত বা আমার মন্তব্য আপনাদেরকে বলি। বাংলাদেশের রাজনীতি অসম্ভব একটা রাজনীতি আমার কাছে মনে হয়। কারণ হলো কি, যে এই রাজনীতিটা বা এই দেশের রাজনীতির মহলটা এভাবে বোধহয় পরিচালিত হয় যে দেশের মানুষ যেরকমভাবে ভাবেন সেরকমভাবে হয় না। দেশের মানুষ যেটা চান সেইটা না হওয়ার সম্ভাবনা যখন তীব্র আকার হয়, তখন দেশের মানুষ সেই
মহলকে বাধ্য করেন যেন দেশের মানুষের চাওয়াটা পূরণ হয়। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ঘটে। আমার কাছে যদি আপনি উদাহরণ চান, আমি উদাহরণ হিসেবে দিতে পারবো, বাস্তব উদাহরণ, কোনো গল্প কাহিনী দিয়ে না। 2024 সালের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো। সেই ক্ষমতাচ্যুত হওয়া, দেখেন, আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু চাওয়া ছিল, শুধু রাজনৈতিক দল, দলের নেতাকর্মী নয়, সেই দলের সমর্থক অর্থাৎ দেশের জনগণের কিছু মানুষের চাওয়া ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হোক, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, সবাই মিলে নির্বাচন করুক, দেখি কারা জয়যুক্ত হয়, এরকম কিন্তু একটা চাওয়া ছিল। কিন্তু সকল চেষ্টা করে যখন আওয়ামী বিরোধী রাজনৈতিক দলেরা বা দলের নেতা কর্মীরা তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুতে সফল না হলো, তখন কিন্তু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা সামনে চলে আসলো যে না, এই দলটা ক্ষমতাচ্যুত হচ্ছে না, বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে, আর 41 সাল পর্যন্ত সেটা হবে না। কিন্তু দেখেন 2024-এর 5 আগস্ট সেই ঘটনাটি ঘটে গেল। ওই যে আমার প্রথম অংশটুকু আপনি মিলান, যে জনগণ যেভাবে চায়, জনগণ যেভাবে বোঝে বা দেখে, এই বাংলাদেশের রাজনীতি সেভাবে ঘটে না। জনগণ যখন ভাবা শুরু করলো যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হচ্ছে না, অন্তত শেখ হাসিনা জীবিত থাকাকালীন, অন্তত 41 সাল পর্যন্ত, সেই ভাবনার মধ্যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো। আর তখন জনগণের চাওয়াটা কি ছিল? তখন জনগণের চাওয়াটা ছিল যে আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন, সকল দলের অংশগ্রহণে। প্রথমে কিন্তু সবার কথাই এটা ছিল, শুধুমাত্র এই সমন্বয় এবং সরকারের মধ্যে থাকা কিছু ব্যক্তির কথা ব্যতীত সকল রাজনৈতিক দলের কথা কিন্তু এরকম ছিল। বিএনপির কথা ছিল, জামাতের কথা ছিল, যে সবাই মিলে একটা রাজনৈতিক দলের নিষেধ। জামাত অবশ্য নিশ্চুপ ছিল, কিন্তু বিএনপি কিন্তু দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। যখন এই প্রশ্নটা, এই কথাটা সামনে আসলো যে হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরে যখন আমরা দেখতেছি যে না, আমাদের আশা আকাঙ্ক্ষার বিপরীত কাজ হইতেছে, তাহলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য, সবাই অংশগ্রহণ করুক। আওয়ামী লীগের মধ্যে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আপনি আইনের প্রয়োগ করেন, সঠিক আইনের ব্যবহার করে বিচার করেন, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে নিয়ে একটা নির্বাচন করেন, এরকম চাওয়া শুরু হলো। তখনই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, তখনই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। মানে দেখেন, জনগণের চাওয়াটা পূরণ হচ্ছে না। পাশাপাশি এখন নির্বাচন হচ্ছে, এখনও জনগণ এটাই বলতেছে সবাই অংশগ্রহণ করুক, আমরা কাকে ভোট দেবো? যদি আওয়ামী লীগ না আসে, আওয়ামী লীগের যে আরও জোটবদ্ধ যে দলগুলো আছে, 14 দল বা এত জনসংখ্যাকে যখন বাইরে রাখবেন, তখন তো দেশের একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা থেকে একটা অপশক্তির জন্ম হবে। অলরেডি আমরা দেখতে পেতেছি এইটা দেশের জনগণ চায় না, যার কারণে তাদের সহ একটা নির্বাচন চায়। সবকিছু ঠিক থাকলে এবছরের 12ই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে, তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশমন্ত্রী এলেন, ডক্টর জয়শঙ্কর, তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা, ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন, তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন, এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন, এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, এটা তারা চায়। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল জামাতের আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে। আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা, তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে। অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল, এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ, তো কেউ কিছু বললে ওটা থেকে যায়। বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে, আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে, স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে, এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদেরই স্লোগান। আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে, এবং খুব রিসেন্টলি বলেছে। এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে, ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি। কেন এরকম হচ্ছে? এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন, তো ডাক্তার শফিক জামাতের আমির, তিনি তারেক রহমানের কাছে গেলেন, তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা, এবং তারা দেখলেন যে হ্যাঁ, এই ইনফরমেশনটা দুজনকেই দিয়েছেন। এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবসময় বলেছি যে যখন মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের মিত্ররা নেই, তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে, মারামারি করতেছে, মুখোমুখি, ওর বদনাম করতেছে, সব করছে। কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই, তখনই কিন্তু সেই মুদ্রার এপিট ওপিট জামাত বিএনপি এক হয়ে যায়। এমনি রাজনীতি একটু জটিল, যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে। তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো, তাদের জন্মের পেছনে আইএসআইয়ের সমর্থন রয়েছে, সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয়। সো ডক্টর ইউনূসের এখন যেটা তার কাছে প্রত্যাশা, বিদেশের মোটামুটি সবাই, এই দু একটা দেশ ছাড়া, ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুল্লেখ্য এবং গুরুত্বহীন দেশ ছাড়া, সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম, যিনি বাংলাদেশের সম্পর্কে
একদম রেগুলার আপডেট তার কাছে থাকে। তিনি আমাকে আজকে সকালবেলা একদম মানে আজকে প্রথম ফোনটা এসেছে। তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি? তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই, তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে। সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন? ভারত কেন বলবে? হু ইজ ইন্ডিয়া টু গাইড আস? কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া। তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে। তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র, স্থিতিশীলতা এই বিষয়গুলো তখন সুদূর পরাহত হয়ে যেতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইউনূস কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে? বলে যে হি হ্যাজ নো চয়েস। তাকে বলা হবে এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন তিনি আসবেন সম্ভবত 11ই জানুয়ারি এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন। আর ক্রেসিয়ান জ্যাকবসন যিনি ইউনূসের অভিভাবক ছিলেন, যিনি ইউনূসকে সুরক্ষা দিতেন, তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, ইউনূসের কাছ থেকেও বিদায় নিয়েছেন। সো এই মুহূর্তে ইউনূস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস যদি ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয় তাহলে তিনি বলেছেন যে প্রবাবলি হি হ্যাজ নো চয়েস, বাট তারপরেও তিনি আমাকে বলেছেন আই ডোন্ট নো। কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইউনূসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট। আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি, আমাদের এখনো আসার জায়গা আছে। আর যদি ডক্টর ইউনূস গায়ের জোরে, যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে, তিনি যে স্পষ্ট ভীত, এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং সেক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে। হ্যাঁ, জামাতের সাথে এই যে একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল, এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন, ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন। আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে যে ডক্টর শফিকের দল কার কার সাথে যোগাযোগের চেষ্টা করছে, এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না। সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপিকে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপাতত এখন পর্যন্ত ইউনূস সরকারের উপরে যে প্রেশার রয়েছে বা বাংলাদেশে আগামীতে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে, সেটা এপ্রিল কিংবা তার পরে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।